টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে 20টি দল নিয়ে। এবারে টুর্নামেন্টের ফরম্যাটটা কিছুটা জটিল, তবে এরই মধ্যে এটা নিয়ে এত আলোচনা হয়েছে নিশ্চয়ই আপনাদের তা মুখস্থ হয়ে গেছে। 20টি দল আলাদা আলাদা 4টি গ্রুপে খেলবে, প্রতি গ্রুপে 5টি করে দল এবং প্রতি গ্রুপের শীর্ষ 2টো করে দল, অর্থাৎ 4 গ্রুপের মোট 8টি দল উঠবে পরের রাউন্ড সুপার 8 এবং সেই সুপার 8-এ আবার 2টা গ্রুপে খেলা হবে। প্রতি গ্রুপের শীর্ষ 4টা দল সেমিফাইনালে উঠবে, তারপরে ফাইনাল। মোটা দাগে এই হচ্ছে গিয়ে ফরম্যাটটা। আজকের আলোচনা সেই ফরম্যাট নিয়ে নয়, আলোচনাটা হচ্ছে গিয়ে একটা পাওয়ার র্যাঙ্কিং করলে কেমন হয়। মানে 20টি দলেরকে যদি আমরা ভাগ করে ফেলি, পরের 10টা দলের আসলে শিরোপা জয়ের কোনো সুযোগ নেই। সো পাওয়ার র্যাঙ্কিং যদি 1 থেকে 10 পর্যন্ত একটা পাওয়ার র্যাঙ্কিং করি, সেইখানে কোন দলটাকে কোথায় রাখবো। অবভিয়াসলি এটা টুর্নামেন্টের আগের পাওয়ার র্যাঙ্কিং, টুর্নামেন্ট চলাকালীন সময় নিশ্চয়ই আবারও আমরা পাওয়ার র্যাঙ্কিং করব, সেই জায়গায় কি চেঞ্জ আসে এবং টুর্নামেন্ট শেষে গিয়ে আমরা মিলিয়ে দেখতে পারবো যে টুর্নামেন্টের আগের পাওয়ার র্যাঙ্কিংয়ের সঙ্গে লাস্টের যে স্ট্যান্ডিং সেইটার মিল আছে কতটা। আমার সঙ্গে আপনার এই পাওয়ার র্যাঙ্কিং কতটা মিলছে, বাংলাদেশকে কত নম্বরে রাখবেন, চলুন সেটাও একটু মিলিয়ে দেখি। 10 থেকে পেছন থেকে শুরু, আচ্ছা পেছনে 2টা বাদ দিলাম, 9 আর 10 বাদ দিলাম। ধরেন 8 নাম্বার থেকে যদি আমরা শুরু করি, 8 নাম্বার যেই দলটাকে আমি রাখতে চাই সেটা হচ্ছে কি নিউজিল্যান্ড। এখন নিউজিল্যান্ড কিন্তু খুব সহজেই শিরোপা পর্যন্ত জিততে পারে, এই দলটার শক্তি সেই রকমই রয়েছে। কিন্তু যে আমরা বলি না টি-20 ক্রিকেট, এখানে বড় দল ছোট দল বলে কিছু নেই, নিজেদের দিনে যে কাউকে হারিয়ে দিতে পারে। আমাদের কোচ ক্যাপ্টেন এবার বলে গেছেন, সবাই প্রায় সব সময়ই বলেন। সো ওই দলগুলোর শক্তি এত কাছাকাছি যে আমি নিউজিল্যান্ডকে 8-এর উপরে রাখলাম না, কিন্তু আমি বলছি তারা খুব সহজেই সেমিফাইনাল খেলতে পারে, এমনকি তারা শিরোপা পর্যন্ত জিততে পারে। নিউজিল্যান্ডের এই দলটা গত আমরা যদি দেখি যে 2টো ওয়ার্ল্ড কাপ, মানে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপেও তারা সেমিফাইনাল খেলেছিল, সেইখানে তারা পাকিস্তানের কাছে হেরেছে। লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যে কয়েক মাস আগে যে ভারত হলো, সেখানে তারা সেমিফাইনাল খেলেছিল, সেখানে তারা ভারতের কাছে হেরেছিল। দলটা কিন্তু ভালো দল, গত টি-20 ওয়ার্ল্ড কাপের দলটাই মূলত এখানে রেখে দেওয়া হয়েছে, অল্প দিয়ে একটা চেঞ্জ এখানটাতেও হয়েছে। কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন এই নিউজিল্যান্ড দলের ব্যাটিংয়ে যদি আপনি সেই টপ অর্ডারে দেখেন, সেইখানটাতে হচ্ছে গিয়ে ফিন অ্যালেন রয়েছেন, রাচিন রবীন্দ্র রয়েছেন, তাদের ব্যাটিংয়ের শক্তিতে এইখানে আরও ড্যারেল মিচেল রয়েছেন, কেন উইলিয়ামসন নিজেই তো আছেন, গ্লেন ফিলিপস রয়েছেন। ফলে তাদের ব্যাটিং শক্তিকে আসলে খাটো করে দেখার কোনো উপায় নেই। বোলিং তো হচ্ছে গিয়ে স্পিনে ঈশ্বরদী, আর তাদের পেস বোলিংটা ফ্যান্টাস্টিক, যেখানে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লকি ফার্গুসন, ম্যাট হেনরিরা রয়েছেন। ফলে এই দলটাকে 8 নম্বরে রাখতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমি রাখছি, কারণ তারা হচ্ছে গিয়ে একটা কারণ, তারা যে গ্রুপটাতে পড়েছে সেই গ্রুপটা হচ্ছে গিয়ে সি গ্রুপ, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি, উগান্ডাকে বাদ দেন, কিন্তু ওই 3টা দলের মধ্যে 2টো দলে থেকে প্রথমত হচ্ছে গিয়ে সুপার 8-এ যেতে হবে। এই জায়গাটাতে আমার মনে হয় নিউজিল্যান্ড একটা স্লিপ আপ করতে পারে, তাই আমি তাদের 8 নম্বরে রাখছি। 7 নম্বরে আমি রাখছি আফগানিস্তানকে। এই আফগানিস্তানকে কিন্তু আমি দেখছিলাম, ওই প্রেডিকশন দেখছিলাম, ব্রায়ান লারা, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি, তিনি কিন্তু আফগানিস্তানকে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে দেখছেন, এই সামনের এই ওয়ার্ল্ড কাপের, তার প্রেডিকশন হচ্ছে গিয়ে সেটা। এখন আফগানিস্তানে যেটা হয়েছে, লিমিটেড ওভার ক্রিকেটে 50 ওভার বলেন বা 20 ওভার বলেন, ওয়ানডে বলেন বা টি-20 বলেন, তারা ডেঞ্জারাস সাইড, সেইটা তারা বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজে প্রমাণও দিয়েছে। আইসিসি ইভেন্ট আসলেই কেন জানে তারা আর নিজেদের খেয়ে হারিয়ে ফেলতো এতদিন, কিন্তু লাস্ট যেটা হয়েছে 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, সেইখানে তারা দুর্দান্ত পারফর্ম করেছে। ইংল্যান্ডকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে, ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচটা তো প্রায় তারা জিতেই গিয়েছিল। গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য এক ডাবল সেঞ্চুরিতে তারা ম্যাচটা হারে, এবং ওই ম্যাচটা জিতলে আফগানিস্তান এমনকি সেমিফাইনাল খেলার চান্সটা আসলে খুবই প্রবল ছিল। এই আফগানিস্তানের দলটাকে আমি 7 নম্বরে রাখছি। তাদের দলের হচ্ছে গিয়ে ব্যাটিংয়ের এখানে ওই রামানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, তারা তো রয়েছেনই। বোলিংয়ের দিক থেকেও পেস বোলিংয়ে আজমতুল্লাহ ওমর জাই কিংবা নাভিন অথবা ওইখানে ফজল হক ফারুকি, তারা রয়েছেন। স্পিনটা হচ্ছে কি তাদের বড় শক্তির জায়গা। রশিদ খান অনেক দিন পরে তিনি একটা বড় একটা ইনজুরি কাটিয়ে ফিরেছেন, সঙ্গে অভিজ্ঞ মোহাম্মদ নবী রয়েছেন, মুজিব রয়েছেন, নূর আহমেদ রয়েছেন। ফলে এই স্পিনটা কিন্তু স্পেশালি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, এবার ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্র, এটা খুব কার্যকর হতে পারে। সো তাদেরকে আমি আসলে ব্রায়ান লারার মতো সেমিফাইনালে না দেখলেও টুর্নামেন্ট শুরুর আগে আমি অন্তত 7 নম্বরে দেখছি, এবং গ্রুপটা বললাম, ওই গ্রুপটা থেকে আমি সুপার 8-এ তাদেরকে আসলে দেখতে পাচ্ছি। 6 নম্বরে আমি রাখছি সাউথ আফ্রিকাকে। সাউথ আফ্রিকা যেই ব্র্যান্ডের ক্রিকেট খেলে, তাতে
দেন এগেন সাউথ আফ্রিকাও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, কারণ তাদের দলটাও ফ্যান্টাস্টিক। আপনি যদি এইখানটাতে দেখেন তাদের ওই ব্যাটিংয়ের শুরুর দিকে ওই জায়গাটাতে কুইন্টন ডিকক বলেন কিংবা হচ্ছে গিয়ে এডেন মার্করাম তাদের ক্যাপ্টেন, ব্যাটিংয়ের অর্ডারে যদি লেট অর্ডারটা স্পেশালি দেখেন, ডেভিড মিলার অথবা এই জায়গাটাতে হচ্ছে গিয়ে হেনরি ক্লাসেন তো এই মুহূর্তে পুরো ওয়ার্ল্ডেরই তার পজিশনে বেস্ট বলে আমার কাছে মনে হয়। ইনফ্যাক্ট বেস্ট টি-20 ব্যাটসম্যানই তিনি কিনা সব মিলে সেই আলোচনাটাও হতে পারে। সো সাউথ আফ্রিকার এই দলের ব্যাটিং ট্রিস্টান স্টাবস রয়েছেন যা খুবই প্রমিসিং, খুবই শক্তিশালী। স্পিনে এইখানটাতে কেশব মহারাজ কিংবা হচ্ছে গিয়ে তাবারেস শামসি আছেন, আর তাদের পেস বোলিংয়ে তো কাগিসো রাবাদা, নরকিয়া, তারপরে হচ্ছে গিয়ে জেরাল কোয়েৎজের মতো হচ্ছে গিয়ে প্লেয়াররাও রয়েছেন। তারপরেও আমার সাউথ আফ্রিকাকে আমি আসলে ওই তারা পড়েছে বাংলাদেশের গ্রুপে, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সঙ্গে হচ্ছে গিয়ে নেদারল্যান্ডস, নেপাল। সুপার 8-এ তাদেরকে আমি দেখছি, কিন্তু 6 নম্বরের উপরে তাদের র্যাঙ্কিং আমি আসলে রাখতে পারছি না। 5 নম্বরে আমার কাছে পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বাধীন এই পাকিস্তান 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তারা হচ্ছে গিয়ে ওই কি বলেছিল সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেনি। বাবর আজমের তারপর ক্যাপ্টেন্সি গিয়েছে, আবার তিনি ক্যাপ্টেন্সিতে ফিরেছেন। পাকিস্তান ক্রিকেটে যা হয় আর কি, ব্যাপক নাটক টাটক তো এটা তো সবসময়ই চলমান। এই দলটা কিন্তু গত টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট, কিন্তু এইবার তাদেরকে আমি 5 নম্বরে রাখছি, মানে হচ্ছে গিয়ে সেমিফাইনাল স্পটের বাইরে রাখছি। টি-20তে বাবর আজম রান করেন, ফ্রিকোয়েন্টলি রান করেন, কিন্তু সেইটা আসলে টি-20 ফরম্যাটের সঙ্গে কতটা উপযোগী সেই প্রশ্নের জায়গাটা রয়েছে। তাদের ব্যাটিং লাইন আপে এখানে মোহাম্মদ রিজন আছেন, ফকর জামান রয়েছেন। সো ব্যাটিংটার এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আজম খান রয়েছেন যিনি বিস্ফোরক হয়ে উঠতে পারেন। বোলিংয়ের দিক থেকে ওই স্পিনের সাদাব রয়েছেন, আর তাদের বড় শক্তির জায়গায় বরাবরের মতো হচ্ছে গিয়ে পেস বোলিং, যেখানে মোহাম্মদ আমির ফিরেছেন, তারপরে তার সঙ্গে তো শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রৌফরাও রয়েছেন। সো ফলে এই পেস বোলিং ইউনিটটা কিন্তু ফ্যান্টাস্টিক, মানে কাগজ কলমে ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পেস বোলিং ইউনিট তাদের। তারপরেও পাকিস্তানকে আমি আসলে সবকিছু মিলিয়ে ওই 5 নম্বরে দেখছি, সেমিফাইনাল স্পট প্রথম 4টার মধ্যে আসলে দেখতে পাচ্ছি না। 4 নম্বরে আমি রাখবো ইংল্যান্ডকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তারা হচ্ছে গিয়ে গত টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু গত ওয়ার্ল্ড কাপে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের পারফরমেন্সটা ছিল বিস্ময়কর। তারা যেই ব্র্যান্ডের ক্রিকেট খেলে, অ্যাটাকিং ক্রিকেটটা খেলে, ইনফ্যাক্ট সেইটা তারা টেস্টেও যেভাবে নিয়ে এসেছে, সেখানে ওয়ানডে তো বটেই, টি-20 তো বটেই, এই জায়গাটাতে তাদের খুব ভালো করার কথা। গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে যে সেমিফাইনালও যে ইংল্যান্ড খেলতে পারবে না, এটা অলমোস্ট কেউ আসলে ভাবতে পারেনি। সেই ইংল্যান্ড প্রথম 7 ম্যাচের মধ্যে তারা জিতেছিল মাত্র একটা খেলায়, বাংলাদেশের বিপক্ষে। শেষ 2 ম্যাচ জিতে কিছুটা মুখ রক্ষা হয়েছে, কিন্তু একটা ডিজাস্ট্রাস পারফরমেন্স তাদের ছিল। ওইখান থেকে বাউন্স ব্যাক করার সুযোগ কিন্তু এই ইংল্যান্ডের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তাদের রয়েছে এইবারের ওয়ার্ল্ড কাপে। তাদের টিমটা থেকে দেখলেও সেখানে জর্জ বাটলার, ফিল সল্ট, জনি বেয়ারস্টো, তারপরে হ্যারি ব্রুক, লিভিংস্টোন, মঈন আলী, বিস্ফোরক সব ব্যাটসম্যান কিন্তু এই দলটাতে রয়েছেন, যারা হচ্ছে গিয়ে মানে রান ওই 200-250 রান করা যাদের পক্ষে আসলে কোনো ব্যাপারই হবে না, এরকম হতে পারে। স্পিন বোলিং ডিপার্টমেন্ট লিড করবেন এখানে হচ্ছে গিয়ে লেগ স্পিনার অভিজ্ঞ আদিল রশিদ, আর পেস বোলিংয়ে জফরা আর্চার অনেকদিন পর ফিরেছেন, মার্ক উডো তাদের রয়েছেন। তারপরেও ইংল্যান্ডকে আমি আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও তাদের বাউন্স ব্যাক করার এটা একটা সুযোগ, কিন্তু তাদেরকে আমি 4-এর উপরে দেখছি না। নাম্বার 3 ওয়েস্ট ইন্ডিজ। এই ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে গিয়ে প্রথম রাউন্ডে বাদ হয়ে যেতে পারে, আমি বললাম, কারণ সেই প্রথম রাউন্ডে যদি আপনি সেই হিসাবটা করেন, তাদের গ্রুপে যেহেতু হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড রয়েছে, আফগানিস্তান রয়েছে, ফার্স্ট রাউন্ডে বাদ হয়ে যেতে পারে। আপনি যদি দেখেন 2022 লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে তারা প্রাথমিক গ্রুপ পর্ব পেরিয়ে মূল পর্বে কোয়ালিফাই করতে পারেনি। 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তো তারা কোয়ালিফাই করতে পারেনি, খেলেইনি। তারপরেও আমি ওয়েস্ট ইন্ডিজকে হচ্ছে গিয়ে টপ 3-তে রাখছি। একটা নিজেদের দেশের মাটিতে খেলা, এটা একটা ব্যাপার। আর ওয়েস্ট ইন্ডিজ দলে এত এত এক্সপেক্টরওয়ালা ক্রিকেটার রয়েছেন না, সেইখানটাতে আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মাটিতে এই ওয়ার্ল্ড কাপে ভালো করবে। রোবম্যান পাওয়েলের নেতৃত্বাধীন এই দলটা শুরু থেকে ব্যাটিংয়ে জনসন চার্লস বলেন, ব্রেন্ডন কিং, তারপরে ওই যে কি বলেছিলেন নিকোলাস পুরান, সিমরান হেটমায়ার, শাই হোপ, অনেক অনেক ব্যাটসম্যান, আন্দ্রে রাসেল, এরকম ব্যাটসম্যানটা কিন্তু রয়েছেন। এই তাদের এইখানটাতে হচ্ছে গিয়ে স্পিনে রোস্টন চেস, গুটাগেশ মোডি রয়েছেন, আর পেস বোলিংয়ে সামার জোসেফ হয়ে উঠতে পারেন, যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে যে টেস্ট জিতিয়েছেন, তিনি হয়ে উঠতে পারেন হচ্ছে গিয়ে এক্স ফ্যাক্টর, বড় একটা রোল প্লে করতে পারেন। আলজারি জোসেফ রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের এই দলটা ড্যারেন সামি হচ্ছে গিয়ে কোচ হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে 2বার ওয়ার্ল্ড কাপ জিতেছে, টি-20 2012 এবং 2016-তে 2বারই তিনি ক্যাপ্টেন ছিলেন, এইবার তিনি কোচ। সো এই দলটাকে নিয়ে আমি বড় আশা করছি, বক্সের বাইরে গিয়ে হয়তোবা তারা, তাদেরকে আমি 3 নম্বরে দেখছি। তারা ফার্স্ট রাউন্ডে ও বাদ হলেও আসলে ওইটা খুব যে বিরাট বড় চমক মানে হয়তোবা হবে না যদি আপনি তাদের গ্রুপ টু দেখেন, কিন্তু আমি তাদের টপ 3-তে দেখছি।
নাম্বার 2-তে আমি দেখছি হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ নিজেদের মাটিতে খেলা হয়েছিল, সেই নিজেদের মাটি টি-20 ওয়ার্ল্ড কাপে তারা সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেনি। এটা একটা বিস্ময়কর রেজাল্ট ছিল, কেননা আইসিসি ইভেন্টে বরাবরই তারা নিজেদেরকে মানে অন্য লেভেলে নিয়ে যান, যেইটা আমরা সর্বশেষ ওয়ানডে ওয়ার্ল্ড কাপে দেখেছি। ভারত ফাইনালে, ভারতের বিপক্ষে ওই ফাইনালটাতে অস্ট্রেলিয়া একেবারেই আন্ডারডগ ছিলেন, অলমোস্ট কেউই তাদেরকে সেই সুযোগটা দেয়নি, ভারত যেভাবে খেলছিলেন, কিন্তু ফাইনালে কিন্তু তারা ঠিকই জিতে নিয়েছে। অস্ট্রেলিয়ার সামনে এবার সুযোগ রয়েছে যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে টি-20 বিশ্বকাপ, 3টা শিরোপা একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানে পৃথিবীর ইতিহাস কখনোই কোনো দলের সঙ্গে ছিল না। অস্ট্রেলিয়ার সামনে এবার সেই সুযোগটা রয়েছে এবং তাদের দলটাও কিন্তু সেই রকমই। এখানে ওই ব্যাটিং অর্ডার শুরুতে ট্রাভিস হেড, ভাই ওই যে ওয়ার্ল্ড কাপ ফাইনালের সেমিফাইনাল, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, ফাইনালে তার সেঞ্চুরি, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারও ইনিংস। সো ট্রাভিস হেড এখানে রয়েছেন, ডেভিড ওয়ার্নার, তাদের ক্যাপ্টেন মিচেল মার্শ রয়েছেন, গ্লেন ম্যাক্সওয়েলের কিন্তু আইপিএলটা ভালো যায়নি, ফলে তার জন্য এটা একটা কামব্যাকের সুযোগ এবং বড় ইভেন্টে তিনি জ্বলে উঠবেন বলে সেটা মনে হয়। মার্কাস স্টয়নিস রয়েছেন, এখানে হচ্ছে গিয়ে ক্যামেরুন গ্রিন রয়েছেন। তাদের বোলিংয়ের দিকে দেখলে লেগ স্পিনার তো অ্যাডাম জাম্পা একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন, আর পেস বোলিংটা তো অসাধারণ, সেটা প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড সবাই আসলে রয়েছেন। ফলে এই অস্ট্রেলিয়াকে আমি টপ 2-তে রাখছি ডেফিনেটলি, আর টপ 2-তে থাকা মানে তো শিরোপাও তারা জিততে পারে। নাম্বার 1 ইন্ডিয়া। ইন্ডিয়া, এরপরেও ইন্ডিয়ার ক্রিকেটে বিস্ময়কর কিছু ব্যাপার রয়েছে। একটা হচ্ছে কি 2007 সালে আইসিসি যে ফার্স্ট টি-20 ওয়ার্ল্ড কাপ, সেবারের শিরোপা তারা জিতেছিল একটা মোটামুটি দ্বিতীয় সারির দল পাঠিয়ে। এরপর থেকে তখন আইপিএল শুরু হয়নি, পরের বছর থেকে তাদের আইপিএল শুরু হলো এবং আইপিএল শুরু হওয়ার পরে এখন পর্যন্ত তারা আর একটা বারও টি-20 ওয়ার্ল্ড কাপের শিরোপা জেতেনি। এইটা একটা বিস্ময়কর ব্যাপার। আমার কাছে বিস্ময়কর ব্যাপার ওইটাও লাগে, আমার কাছে না, সবার কাছে, যে 2013 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া জিতেছে, তারপর থেকে আর কোনো তারা আইসিসি ইভেন্ট জিততে পারেনি। এরপরে 3টা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হয়েছে, 4টা টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে, 2টা টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে, মোট 10টা আইসিসি ইভেন্টের মধ্যে অনেকগুলোতে তারা খুব ক্লোজ গিয়েছিল, ফাইনাল গিয়েছিল, শিরোপার কাছাকাছি গিয়েছিল। লাস্ট 2023 ওয়ার্ল্ড কাপে তারা হচ্ছে গিয়ে ওই প্রথম 9টা ম্যাচের 9টাই সেমিফাইনাল সহ 10টা ম্যাচ টানা জিতে ফাইনালে ওভারওয়েলমিং ফেভারিট হিসেবে কি অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে। ফলে এইবার তারা কি সেই শিরোপা করাটা আসলে কাটাতে পারবে কিনা? রোহিত শর্মার দল, যেই দলটাতে রোহিত শর্মা, বিরাট কোহলি তো রয়েছেনই, জয়সওয়াল রয়েছেন, আছেন এখানে সূর্যকুমার যাদব, যিনি এই টুর্নামেন্টে হচ্ছে গিয়ে বিগ একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। ঋষভ পান্ট অনেকদিন পরে ফিরেছেন, সঞ্জু স্যামসন রয়েছেন তাদের দলটাতে, এছাড়া শিবম দুবে কিংবা হচ্ছে হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ারে রয়েছেন। পান্ডিয়ার হচ্ছে আইপিএলটা অনেক ঘটনা বল গিয়েছে, তিনি ওয়ার্ল্ড কাপে বাউন্স ব্যাক করবেন বলে আমার কাছে মনে হয়। সো এইখানটাতে সঙ্গে তাদের ওই স্পিন বোলিংয়ে রাচিন, কি বলে চলে, রাচিন তো না, রবীন্দ্র জাদেজা আর কি, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজুবেন্দ্র চাহাল, এইরকম বোলাররা যখন থাকবেন, কুলদীপ যাদব, এরকম 4টা স্পিনার যখন রয়েছেন, তখন এই উইকেটে তারা একটা ফ্যাক্টর হতে পারেন। আর পেস বোলিংয়ে সিরাজ আর্শদীপের সঙ্গে জাসপ্রীত বুমরা, ভাই জাসপ্রীত বুমরা ফ্যান্টাস্টিক, এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট হচ্ছে গিয়ে আপনার পেস বোলার, সেটা হচ্ছে গিয়ে সব ফরম্যাট মিলেই আমার কাছে সেটা মনে হয়। সো ইন্ডিয়াকে আমার কাছে মনে হয় ওভারওয়েলমিং ফেভারিট, এইবারে ওভারওয়েলমিং না হলেও ফেভারিট, 1 নম্বর র্যাঙ্কিংয়ে আমি তাদেরকে রাখছি। এবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 তো বলে ফেলাম, 9 আর 10টা বাকি রয়েছে এবং সেই 9-10-এ কোন 2টা দল? বাংলাদেশ আর শ্রীলঙ্কা। এখন বাংলাদেশ আর শ্রীলঙ্কার এই জায়গাটার ক্ষেত্রে কাকে, বাংলাদেশকে কি 10 নম্বরে রাখবো নাকি 9 নম্বরে রাখবো? শ্রীলঙ্কা কে আমি আসলে 10 নম্বরে রাখছি, লাস্ট প্লেসটাতে রাখছি। তারা বাংলাদেশের বিপক্ষে লাস্ট সিরিজ জিতেছে, সেটা ঠিক আছে। বাংলাদেশে এসে তারা হচ্ছে গিয়ে কি বলা চলে যে আবার ওয়ার্ম আপ ম্যাচে এবার হেরে গিয়েছিল তারা। সো ওই জায়গাটার কথা যদি আসলে বিবেচনায় নেন, তাহলে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার এই দলটা যে খুব শক্তিশালী তা নয়, এবং বাংলাদেশ শ্রীলঙ্কা একই গ্রুপে রয়েছে। ওয়ার্ল্ড কাপের ওপেনার প্রথম ম্যাচটাতে এই 2টা দল মুখোমুখি হবে। সো আমি ওইখানে বাংলাদেশকেই আসলে কি বলা চলে, বাংলাদেশের পাশে আছি বলতে আমার মনে হচ্ছে বাংলাদেশ জিতবে, সেই কারণে শ্রীলঙ্কাকে আমি 10 নম্বর রাখছি, আর বাংলাদেশকে আমি আসলে এই ফেভারিট র্যাঙ্কিংয়ে, পাওয়ার র্যাঙ্কিংটাতে 9 নম্বর রাখছি। এর উপরে উঠানোর আসলে সুযোগ নেই। বাংলাদেশের যে দল, আমাদের টি-20 যে পারফরমেন্স, সেই জায়গাটাতে আমরা গত বছরটা আমাদের ভালো কেটেছে, কিন্তু এই বছরটা আমাদের শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরেছি, তারপরে জিম্বাবুয়েকে সিরিজ জিতলো, একটা ম্যাচ হেরেছি, ইউএসের কাছে তো আমরা সিরিজ হেরেছি। ফলে আমাদের এই দলটাতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন এই দলটাতে আপনি ব্যাটিং অর্ডার, টপ অর্ডার আমাদের সমস্যা রয়েছে, সেখানে তানজিদ তামিমের সঙ্গে লিটন দাস, সৌম্য
সরকার, এরপরে হচ্ছে গিয়ে শান্ত রয়েছেন, তাওহিদ হৃদয়, সাকিব, মাহমুদুল্লাহ, অনিক, আমাদের স্পিন বোলিংয়ে সাকিবের সঙ্গে শেখ মাহেদী হাসান, রিশাদ, পেস বোলিংয়ের ওই জায়গাটাতে তাসকিন কতটা ফিট হয়ে উঠতে পারবেন প্রথম ম্যাচ থেকে, সেইটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মুস্তাফিজ রয়েছেন, শরীফুল রয়েছেন, সো ঠিক আছে, সবই ঠিক আছে। সো শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে বাংলাদেশের জয়টা খুব গুরুত্বপূর্ণ। আমি এই পাওয়ার র্যাঙ্কিংয়েও ওইখানটাতে তাদেরকে ব্যাক করছি, এবং সেই ম্যাচটা বাংলাদেশ জিততে পারলে হয়তো আমরা সুপার 8-এ কোয়ালিফাই করতে পারবো। কিন্তু শুরুটা যদি ওইভাবে হয়, মানে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বাংলাদেশকে আসলে এইখানটাতে 9-এর আগে রাখা যাচ্ছে না। তো আমার যে পাওয়ার র্যাঙ্কিং টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে, সেটা অনেকটা 10টা দলের কথা যদি বলি, সেটা হচ্ছে গিয়ে এইরকম: 1 ভারত, 2 অস্ট্রেলিয়া, 3 ওয়েস্ট ইন্ডিজ, 4 হচ্ছে গিয়ে এইখানটাতে ইংল্যান্ড, 5 পাকিস্তান, 6 নম্বরে সাউথ আফ্রিকা, 7 নম্বরে আফগানিস্তান, 8 নম্বরে নিউজিল্যান্ড, 9 নম্বরে বাংলাদেশ এবং 10 নম্বরে শ্রীলঙ্কা। আপনি কি এই পাওয়ার র্যাঙ্কিংটার সঙ্গে একমত, নাকি আপনি মনে করছেন এই জায়গায় অন্য কোথাও কোনো জায়গায় ওলট পালট হবে? আপনার মতামতটা জানাবেন নাকি?